সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনী ইশতেহার, নিরাপদ বাংলাদেশ গড়তে ২৬টি বিষয়ে প্রাধান্য। দুর্নীতিমুক্ত, সাম্য ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইশতেহার ঘোষণা। স্বৈরাচারের মতো গুপ্তরা নতুন জালিমে পরিণত হয়েছে, বরিশাল ফরিদপুরের সভায় তারেক রহমান। নির্বাচনে অনৈতিকভাবে জেতার চেষ্টা হতে পারে, সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান বিএনপির। জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে জামায়াত ইসলামী ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার ইশতেহার ঘোষণার সময় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের। ন্যাশনাল ইলেকশন ম্যানিফেস্টো। সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেখানে প্রাধান্য পেয়েছে ২৬টি বিশেষ বিষয়সহ মোট ৪১টি লক্ষ্য। নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। রাষ্ট্র পরিচালনায় তরুণদের প্রাধান্য এবং প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে দলটি। রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া, ইউথ ফার্স্ট। ইশতেহারের দ্বিতীয় ও তৃতীয় ভাগে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়। বাণিজ্য, বস্ত্র ও পাট শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয় ইশতেহারে। দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় জানানো হয়। নারী ও শিশু নিরাপত্তা, সমাজ কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 5 বছর পর্যন্ত বয়সী শিশু যারা আছেন, ইনশাআল্লাহ সরকার পূর্ণ দায়িত্ব নিয়ে তাদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ ফ্রি নিশ্চিত করবে। সারা জীবন যারা দেশকে, রাষ্ট্রকে দিয়ে গেছেন, তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে, এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং মানব সম্পদকে সম্পদে রূপান্তরের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরা হয়েছে ইশতেহারে। এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। তিনি জানান, গণতান্ত্রিক অগ্রযাত্রা আর জুলাই সনদের বাস্তবায়নই জামায়াতের মূল লক্ষ্য। ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ করে। নিছক প্রতিশ্রুতি নাকি পরিবর্তনের অঙ্গীকার? জামায়াতে ইসলামীর এই ইশতেহার এখন সাধারণ মানুষের চুলচেরা বিশ্লেষণের টেবিলে। শেষ পর্যন্ত ভোটারদের আস্থার প্রতিফলন কতটা ঘটে ব্যালট পেপারে, সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্নীতিমুক্ত, সাম্য ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার প্রকাশ করা নির্বাচনী ইশতেহারে এমন কথা জানিয়েছে দলটি। জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, যেখানে ইসলামের স্বার্থ নেই, নিজেদের ভেতরে সৌন্দর্য নেই, সেখানে বাংলাদেশের মানুষ ধোঁকা খাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে দলীয় কার্যালয়ে ইশতেহার পাঠ করেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন। ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়া আইন মেনে চলা, অবৈতনিক নারী শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছে। ইসলামের নির্ধারিত, বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতিনীতি ও বিধিমালা রয়েছে, যার আলোকে 1300 বছর মানব সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে।
মুক্তিযুদ্ধ, ক্ষমতার ভারসাম্য, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে দেশ গড়ার অঙ্গীকার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করছে যে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে। ইশতেহার ঘোষণা শেষে তিনি অভিযোগ করেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে জামায়াত ইসলাম ষড়যন্ত্র করছে। আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সৈয়দ রেজাউল করিম বলেন, অনেক আশা নিয়ে ইসলামী দলগুলো অগ্রসর হলেও জামাতের অসদাচরণের জন্য তা সফল হয়নি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোটের দিন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁও ১ আসনের নারগন ইউনিয়নে পথসভায় অংশ নেন বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে, মিথ্যা কথা না বলতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর পঞ্চগড় ১ আসন। বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পথসভার পাশাপাশি উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ফেনী ৩ আসনে দাগনভূঞা পৌর শহরে গণমিছিল করেছেন বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এ সময় তিনি বলেন, জামাত নির্বাচনে একবার সুযোগ চাচ্ছে, কিন্তু তাদেরকে সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের অতীতের রেকর্ড খারাপ। ভোলা সরকারি স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, জমিন, বাতাস, নদী ও সাগরের মতো বাংলাদেশ ও এদেশের মানুষ সবই আল্লাহর, তাই মানুষ নয়, আল্লাহর আইন মানতে হবে। টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় অংশ নেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে তিনি বলেন, জামাতে ইসলামী জাতিকে সামনে নিয়ে যেতে চায়। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন সিলেট ৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সীমান্তে অবহেলিত জনপদকে উন্নয়নের ছোঁয়া দিতে নানা প্রতিশ্রুতি দেন। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। দুর্নীতি আর রাজনীতি একসাথে যায় না, তাই এবারে নির্বাচন গত ৫৪ বছরে যারা জাতির সাথে প্রতারণা করেছে তাদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার লালমনিরহাট ও নীলফামারী জেলা নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, কোনো বৈষম্য নয়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে গড়া হবে আগামীর বাংলাদেশ। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার তিস্তা পাড়ের ব্যারেজ হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। বেলা ১টার দিকে হেলিকপ্টারে সমাবেশ স্থলে পৌঁছান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একে উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। ১২ তারিখে নির্বাচনের মধ্য দিয়ে জাতির ভাগ্যে নতুন সূর্য উদিত হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচনের মাঠে একটি দল নিজেদের অবস্থান বুঝতে পেরে এখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। 12 তারিখে এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। স্বাধীনতার পর থেকে ৫৪টি বছর যারা জাতির সাথে দুঃখবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন।
কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবর থাকবে না, তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। উত্তরের জেলা সীমান্তবর্তী এলাকা তিস্তা পাড়ের লালমনিরহাট হেলিপ্যাড মাঠের 11 দলীয় জনসমাবেশে বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। নূর আলম, লালমনিরহাট, দীপ্ত সংবাদ। মা বোনদের প্রতি যাদের সম্মান নেই তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বরিশালে নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে। পরে ফরিদপুরের জনসভায় বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশাল। বেলা 12টার দিকে হেলিকপ্টারে বরিশাল স্টেডিয়ামের আউটডোর মাঠে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে গাড়িতে যান নগরীর বেলস পার্ক উদ্যানের জনসভা স্থলে। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনের ধানের শীষের শীর্ষ ও জোটের প্রার্থীরা। বরিশাল বিভাগের নানা সমস্যা সমাধান ও মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে 5 তারিখ 5ই আগস্ট আমরা দেশবাসী তিনি প্রত্যক্ষ করেছে। তারেক রহমান বলেন, স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে। তাদের কাছে দেশের মা বোনরা নিরাপদ নয়। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। পরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল। নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এলাকার কৃষি ব্যবস্থাপনা আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম ও জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচনে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করে কিনা গণমাধ্যম কর্মীদের তার নজরে রাখার আহ্বান জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এই আহ্বান জানান কমিটির সদস্যরা। বিএনপি নেতাদের আশা, যারা নারীদের অপমান করে, নিরাপত্তা কর্মীদের সাথে অশোভন আচরণ করে, 12 ফেব্রুয়ারি জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 7 দিন। এমন অবস্থায় বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থীর আচরণকে ফ্যাসিবাদী আমলের আচরণ মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে ফ্যাসিবাদ নতুনভাবে আত্মপ্রকাশ করছে কিনা তা ভেবে দেখতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্রকামী ও সভ্য মানুষের পক্ষে রায় দিতে পারবে। কালকে যে অশোভন আচরণ, যে বিকৃত মানসিকতার সেখানে পরিচয় দেওয়া হয়েছে, এটা আমাদের প্রত্যেককেই ভাবিয়ে তুলেছে। ফ্যাসিবাদ কি আবার নতুনভাবে নতুন কায়দায় ধর্মের নাম দিয়ে কোনোভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা। নির্বাচনকে ঘিরে গ্রাম থেকে ঢাকায় ভোটার স্থানান্তর, ভুয়া ভোট দিতে অতিরিক্ত ব্যালট ও সিল বানানোর অভিযোগ করেন বিএনপি নেতারা। নিজেদের সুবিধামতো স্থানে ভোট কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, পোস্টাল ব্যালট নিয়ে নানা ধরনের কারচুপি, তারপরে হলো এই সিল বানানো। কালকে দেখা গেল যে এক জায়গায় এই ব্যালটে সিল দেওয়ার জন্য সিল বানানো হচ্ছে।
নতুনভাবে বোরকার মাধ্যমে নাকি তারা নতুনভাবে এই ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করবে। বিএনপি নেতারা বলেন, আসন্ন সংসদ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ, তাই যোগ্য ও অভিজ্ঞ মানুষের হাতে দায়িত্ব দেওয়াটা জরুরি। অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে যে তার চেষ্টা যদি কেউ করে, এটাকে আপনারা দয়া করে আপনাদের নজরের মধ্যে রাখবেন। এত প্রাণের বিনিময়ে যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগ যেন কেউ অনৈতিকভাবে ব্যবহার করে কোনো দল বা ব্যক্তির স্বার্থে নিতে না পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেরপুর ৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুপুরে শেরপুর দারোগালী পৌর পার্কে এবং বিকালে শ্রীবর্দে সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ৫১ বছর বয়সী মোহাম্মদ নুরুজ্জামান শেরপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি শ্রীবর্দী উপজেলার তাতাহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান। এদিকে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় আরপি অনুযায়ী শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে ইসি আব্দুর রহমান এল মাসুদ বলেন, ১২ ফেব্রুয়ারির আগে আসনটিতে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা কোনো প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে তদন্ত কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। ঢাকা ১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সাথে দুর্ব্যবহারের বিষয় প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকল কিছু বাতিল করা হবে এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন করে ওখানে শিডিউল ঘোষণা করব। দুর্ব্যবহার যদি আইনের কাঠামোতে যদি আচরণ বিধি ভঙ্গ বোঝা যায়, তাহলে তারা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটা ফ্যাক্টস টু ফ্যাক্টস, কেস টু কেস ভিত্তিতে এটা বলতে হবে। লক্ষ্মীপুরে ৬টি ভোটের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ২ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি প্রেস ব্যবসায়ী সোহেল রানা, অপর আসামি হলেন সৌরভ হোসেন ওরফে শরীফ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারিয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল, একটি কম্পিউটার ও একটি মুঠো ফোন সহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই পুলিশ মামলা দায়ের করে। বিএনপি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। বুধবার রাজধানীর হাতিরঝিল এমফি থিয়েটারে ঢাকা ১৭ আসনে পেশাজীবীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। জুবাইদা রহমান বলেন, দেশের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার সমাধান করা সম্ভব। তিনি বলেন, বিএনপি এমন রাষ্ট্র উপহার দিতে চায় যেখানে নেতার আগে জনতা। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘন্টা এবং গতকাল ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। দাবি পূরণ না হয় আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছাড়াও অনেক শ্রমিক কর্মচারীদের চাকরি হারানোর আশঙ্কা আছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে,
চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জে চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় প্রায় 1.5 ঘন্টা সদর হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা বন্ধ ছিল। এতে হাসপাতালে যাওয়া রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার বনগাঁও গ্রামের তমাল নামে এক যুবক তার এক স্বজনকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যান। এই সময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাইম আশরাফের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ওই যুবক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনার পরপরই জরুরি বিভাগের চিকিৎসক ও অন্যান্য কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সেবা প্রদান বন্ধ রাখেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানি তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত 1 দশক ধরে সাইফ আল ইসলাম ওই শহরে অবস্থান করছিলেন। 53 বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানানো হয়নি। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত শুরু করেছে। লিবিয়ার সাবেক এক নায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। তিনি গাদ্দাফির দ্বিতীয় ছেলে। পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তবে সেই আলোচনা কোথায় হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, উপযুক্ত পরিবেশ থাকলে যুক্তরাষ্ট্রের সাথে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনা এগিয়ে নিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের কাছে এগিয়ে যাওয়া একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ভেনেজুয়েলার তেল বিক্রির পুরো $50 কোটি দেশটির সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানান, গেল মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো অর্থ ভেনেজুয়েলাকে ফেরত দেওয়া হয়েছে। 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ওই চুক্তি হয়। ওই কর্মকর্তা জানান, তেল বিক্রির অর্থ কাতারে রাখা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল ঠিকভাবে দেশ পরিচালনা করতে ভেনেজুয়েলা সরকারকে সহায়তা করা। জানা গেছে 2 ধাপে ভেনেজুয়েলাকে তেল বিক্রির টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত হাজারো নথি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে মার্কিন বিচার বিভাগ। নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, শুক্রবার প্রকাশিত নথিতে তথ্য গোপন রাখার ক্ষেত্রে ত্রুটি ছিল, ফলে প্রায় 100 জন ভুক্তভোগীর জীবন প্রভাবিত হয়েছে। নথিগুলোতে ইমেইল ঠিকানা ও নগ্ন ছবি থাকায় সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত হয়ে গেছে। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ জানায়, ফেডারেল বিচারকের কাছে এ বিষয়ে চিঠি পাঠায় ভুক্তভোগীরা। তাদের অনুরোধের উপর ভিত্তি করেই সব নথি সরিয়ে নেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-20 দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত, সবার শেষে আছে ইটালি 273 রেটিং পয়েন্ট নিয়ে, সবার উপরে ভারত, আর 261 পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং 259 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা 4 ও 5 নম্বরে। এদিকে সবশেষ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করায় 1 ধাপে গিয়ে পাকিস্তানের অবস্থান ষষ্ঠ। নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি, 223 রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি আছে নবম স্থানে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জামায়াতে ইসলামীর 41 দফা নির্বাচনী ইশতেহার, নিরাপদ বাংলাদেশ গড়তে 26টি বিষয়ে প্রাধান্য। দুর্নীতিমুক্ত সাম্য ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইশতেহার ঘোষণা।
স্বৈরাচারের মতো গুপ্তরা নতুন জালিমে পরিণত হয়েছে, বরিশাল ফরিদপুরের সভায় তারেক রহমান। নির্বাচনে অনৈতিকভাবে জেতার চেষ্টা হতে পারে, সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান বিএনপির। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।